বলছে যে দেশটির সঙ্গে লড়াই করার সাহস কারো নেই। ইরানের উপর 1980-এর দশকে ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধে তেহরান প্রদেশ থেকে শাহাদাতপ্রাপ্ত 12,000 শহীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সালামি বলেন, শক্তিশালী ইরানের সঙ্গে যে লড়তে আসবে তাকে পরাজিত ও অপমানিত হতে হবে। রাজধানী তেহরানের অদূরে বেশতে জাহরায় অবস্থিত ইসলামী ইরানের স্থপতি ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মাজারে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, শত্রুরা আজ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের সামনে অসহায় হয়ে পড়েছে। প্রতিরোধ ফ্রন্ট ইরানের সহযোগিতা নিয়ে আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে বলে তিনি মন্তব্য করেন। তেহরান প্রদেশের 12,000 শহীদের স্মরণে আয়োজিত সম্মেলনে ইরানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি প্রাদেশিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ফিলিস্তিনিদের বিভিন্ন দল উপদলের মধ্যকার বিভেদ নিরসন সহ একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে চীনের মধ্যস্থতায় যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। ওই চুক্তিকে জাতীয় ঐক্যের পথে একটি মূল্যবান পদক্ষেপ বলে অভিহিত করেছে তেহরান। আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত একটি পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানেয়ানি ওই মন্তব্য করেন। তিনি লিখেছেন, জাতীয় ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বেইজিংয়ে ফিলিস্তিনি দলগুলোর সাম্প্রতিক বৈঠকটি একটি যথার্থ ও মূল্যবান পদক্ষেপ। তিনি আরও বলেন, ইরান বর্ণবাদী ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনি প্রতিরোধকামীদের মধ্যকার ঐক্যের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবে। তিনি আরও বলেন, তেহরান পবিত্র আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিত ফিলিস্তিনি প্রচেষ্টাকে সমর্থন করে। 2007 সাল থেকে নিজেদের মধ্যে রাজনৈতিক বিভাজনের অবসান ঘটাতে চীনের রাজধানী বেইজিংয়ে 3 দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার ফিলিস্তিনি দলগুলো একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। সেখানে গাজা ভিত্তিক হামাস ও পশ্চিম তীর ভিত্তিক ফাতাহ আন্দোলন একটি সমঝোতা চুক্তিতে পৌঁছান। চুক্তি অনুসারে গাজা যুদ্ধের পর দুই দল মিলে একটি জাতীয় সরকার গঠন করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই বৈঠকের কথা উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে কোনো যুদ্ধক্ষেত্রে যা ঘটেনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা আজ আরও জানায়, গুতেরেস বলেছেন, আমি জাতিসংঘের মহাসচিব হওয়ার পর থেকে সবচেয়ে জঘন্য পর্যায়ের হত্যা ও ধ্বংস দেখেছি গাজায়। গুতেরেস বলেন, গাজা উপত্যকায় মানবিক সাহায্যের মাত্রা চাহিদার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, আমরা সম্পূর্ণ অন্যায্য ও অনাচারপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজা অঞ্চলের কোথাও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কেউ নেই। এমনকি মানবিক সাহায্য নিয়ে আসা দলগুলোর ত্রাণ সামগ্রী ওই এলাকায় লুটপাট হয়ে যাচ্ছে। 7 অক্টোবর 2023 থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পরিপূর্ণ মদদে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তার সুযোগে গাজা উপত্যকা সহ পশ্চিম তীরে বর্বর ইসরায়েলি সেনারা ব্যাপক গণহত্যা চালিয়ে আসছে। ধারাবাহিকভাবে তারা নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা 39,175 এবং আহতের সংখ্যা 90,403 জনে পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আজ সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবারের দিকে যেন তাদের বেশি ক্ষোভ। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করল সকলের কাছে। মেট্রো রেল, পিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি। ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি জামাতকে দায়ী করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত অতীতের মতোই
অগ্নি সন্ত্রাস করেছে, তবে এবার আলাদা, তারা গান পাউডার ব্যবহার করেছে। এদিকে রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ কড়াই গণ্ডায় আদায় করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার পর সাধারণ মানুষকে গ্রেপ্তার, জুলুম, নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের যে বর্বরোচিত নজির স্থাপন করেছে তা দেশ বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে যেকোনো মন্তব্য করতে পারবেন, তবে সেই মন্তব্যের মাধ্যমে যাতে কোনোভাবে রাজ্যপালের মানহানি না হয় সেটা খতিয়ে দেখতে হবে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছে। ডিভিশন বেঞ্চের রায়ের পর মামলা ফেরত গেল একক বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। হলফনামা আদান প্রদানের পরে নতুন করে শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একক বেঞ্চ। রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা 14 আগস্ট পর্যন্ত কোনো মানহানিকর মন্তব্য করতে পারবেন না, এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা। আজ আদালত তার পর্যবেক্ষণে জানায়, একজন মানুষের মর্যাদা অত্যন্ত স্পর্শকাতর এবং পবিত্র বিষয়, সেটাকে রক্ষা করার জন্য আইনে সংস্থান রয়েছে। আবার মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না, যদিও এই বাক স্বাধীনতার কিছু কিছু সীমাবদ্ধতা আছে। একই সঙ্গে সত্যি জানার অধিকার সবার আছে, যদিও এই সত্য প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা উচ্চ পদে থাকা ব্যক্তিদের অনেক বেশি দায়িত্বশীল থাকতে হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরছি বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হামলার মধ্যে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আজ পৃথক এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে সরাসরি আঘাত আনার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র দিয়ে হাদাব ইয়ারন সাইটের ভিতরে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়েরন সাইটের আশপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের শেষের দিকে হিজবুল্লাহ নিষেধ করেছে যে তারা গত সপ্তাহে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আবাদ ফাঁড়িতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্ক টিজিভিতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ রাতে প্যারিসে শুরু হচ্ছে 4 বছর পর অনুষ্ঠিত অলিম্পিকের 33তম আসর। আজ ফরাসি ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, দেশের হাইস্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি। একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর ও পূর্বে চলে যাওয়া
টিজিভি রেল লাইনগুলোর 3টি স্থানে রেল লাইনে আগুন দেওয়া হয়, তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। SNCF আরও বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে বিদেশ পণ্য তৎপরতা চালানো হয়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে, তবে অনেক যাত্রীকে নির্ধারিত যাত্রা স্থগিত করতে হবে। রোববার পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপথে। ওয়াশিংটন সফরে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে একটি অসত্য ও আক্রমণাত্মক মন্তব্যে ভরা ভাষণ দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি। এ সম্পর্কে এখন শুনবেন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান। ওয়াশিংটন সফরে গিয়ে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ভাষণে তিনি ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে নতুন একটি জোট গড়ার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, অবৈধ ইসরায়েলের শীর্ষ অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 9 মাস ধরে গণহত্যা ও শিশু হত্যার পর তাদের প্রধান মদতদাতা আমেরিকায় রয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি জাফি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় 9 মাস ধরে গণহত্যা ও শিশু হত্যার মতো অপরাধ করেছেন। সেই শীর্ষ অপরাধী এখন তার মদতদাতাদের কাছে রয়েছেন। তিনি আরো লিখেছেন, কয়েক দশক ধরে পশ্চিমা সভ্যতার প্রতারকরা বিশ্ববাসীর কাছে নিজেদেরকে নির্দোষ এবং মানব হিতৈষী হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে, কিন্তু তাদের সেই চেষ্টা পানিতে নকশা করার মতোই ব্যর্থ হয়ে গেছে। কেননা ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে আমেরিকার রাজনীতির বীভৎস এবং হিংস্র চেহারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। কানআনি আরো বলেন, আমেরিকা এবং ইউরোপীয় নেতাদের মুখ থেকে শোনা সবচেয়ে হাস্যকর একটি স্লোগান হলো মানবাধিকারের স্লোগান। ফিলিস্তিনিদের মানবিক অধিকার ছিল তাদের জীবনের নিরাপত্তা, পানি, খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সহ মৌলিক মানবীয় অধিকারগুলো পাওয়া। গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে বিশ্ববাসীর চোখের সামনে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে তাদের ওই অধিকারগুলো পদদলিত করা হয়েছে এবং হচ্ছে। তেল আবিবের কসাইয়ের হাতে এখনো প্রতিদিন ফিলিস্তিনি শিশুরা জবাই হচ্ছে। এত সব অপরাধের পরও আমেরিকার সরকার এবং কংগ্রেস ওই জল্লাদ নেতানিয়াহুকে স্বাগত জানিয়েছে। এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে চান না বলে মনে হয়েছে। বুধবার এক সাক্ষাৎকারে জোহরি বলেছেন, নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। প্রতিরোধের মুখে ব্যর্থতা এবং পরাজয় ঢাকতে তার সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধ অপরাধ করেছে তার ওই ভাষণ সেগুলো ঢাকতে সফল হবে না। যে কোনো পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের জোট শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে বলেও যোগ করেন তিনি। অবৈধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বুধবার
পার্লামেন্টে বক্তব্য রাখার সময় মার্কিন কংগ্রেসের 128 জন প্রতিনিধি বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা বয়কট করেছিলেন। তারা ওই বৈঠকে যোগ দেননি। তবে মিশিগানের মুসলিম ডেমোক্রেট প্রতিনিধি রাশিদা তালিব কংগ্রেসে উপস্থিত ছিলেন। তার হাতে ছিল একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডের এক পাশে লেখা ছিল গণহত্যার অপরাধী এবং অপর পাশে লেখা ছিল যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করতে হবে। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর উপস্থিতিতেই রাশিদা তালিব ওই প্রতিবাদ জানান। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুসলিমের রক্ত জালিমকে রেহাই দেয় না, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাবে পেজিশকিয়ান। গাজা উপত্যকার পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত, আর কোন যুদ্ধে এরকম বিপর্যয় ঘটেনি, জাতিসংঘ মহাসচিব। শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের রাজাকার বলেনি, বক্তব্য বিকৃত করা হয়েছে। মির্জা ফখরুল বললেন, হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব দেবে জনগণ। এবং কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী।